টেবিলটা সোজা করল মুসা। স্টিলের বড় একটা ডিশে কাচের টুকরোগুলো তুলে নিল রবিন। আরেক টেবিল থেকে আরেকটা এঁটো ডিশ এনে তাতে নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো তুলে ফেললো কিশোর। সেসব নিয়ে সুইং ডোর ঠেলে এসে রান্নাঘরে ঢুকলো ওরা। ময়লা ফেলার একটা ড্রামে জিনিসগুলো ঢাললো। ওদের দিকে একবার তাকিয়ে আবার রান্নায় মন দিল অ্যাপ্রন পরা সহকারী বাবুর্চি। এই সময় মিসেস গার্ডনারও এসে ঢুকলেন। খেতে আসা আরো কয়েকজনের কাছ থেকে খাবারের অর্ডার নিয়ে এসেছেন। সরতে ইঙ্গিত করলেন তিন গোয়েন্দাকে। জিজ্ঞেস করলেন, ওরা সত্যিই তোমাদের পিছু নিয়েছিল? নিয়েছিল, জবাব দিল কিশোর। তার ঘন নীল চোখের দৃষ্টি দীর্ঘ এক মুহূর্ত ঘোরাফেরা করল তিন গোয়েন্দার উপর। তারপর সতর্ক মুরগির মতো একপাশে মাথা কাত করলেন। কেন? সে কথাটাই আমরা জানতে চাই। নিজের ঠোঁট কামড়ালো একবার কিশোর। কিছু একটা ঘটেছে এই অ্যাক্স ব্লেডে। কি সেটা জানি না, কিন্তু ঘটছে তাতে কোনো সন্দেহ নেই আমার। এক কাজ করো তোমরা। মুখে হাসি কিন্তু কণ্ঠের অস্বস্তি চাপা দিতে পারল না মিসেস গার্ডনার। তোমাদের গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত কোথাও থেকে যাও, কোনো একটা জায়গায়। কি বলছি বুঝতে পারছো? থ্যাংক ইউ, তা বোধহয় সম্ভব নয়। হ্যারি ব্যানারের রাঞ্চ দেখতে যাচ্ছি আমরা, মুসা বলল। একটা গাড়ি দরকার। ভাড়া ছাড়া পাবো কোথাও, জানেন নাকি? আমারটা অন্তত পাবে না, এ কথা বলতে পারি। শহরের সবাই জানে তোমাদের কথা। গাড়ি দিয়ে বিপদে পড়তে চাই না। হ্যারি ব্যানারকে ভয় করেন নাকি? জিজ্ঞেস না করে পারল না কিশোর। মুখ দেখেই বোঝা গেল প্রশ্নটা মিস গার্ডনারের ভালো লাগেনি। একটা প্লেটে ডিম ভাজা আর মাংসের কাবাব তুলে নিয়ে চলে গেলেন অন্য ঘরে। আবার যখন ফিরলেন তেমনি দাঁড়িয়ে আছে তিন গোয়েন্দা। ওদেরকে ইশারায় আসতে বলে পিছনের আরেকটা দরজার দিকে এগোলেন তিনি। দুজনকে নিয়ে এলো রেস্টুরেন্টের পিছনে একটা গ্যারেজে। পথের উপর ছড়িয়ে আছে কাঠের গুঁড়ো। ছড়িয়ে রাখা হয়েছে যাতে বালি উঠতে না পারে। গ্যারেজের এক কোণে সাদা প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে কিছু। এগিয়ে গিয়ে টান দিয়ে চাদরটা সরালেন মিসেস গার্ডনার। চাদরে জমে থাকা ধুলো উড়ল। দেখা গেল লাল একটা পুরনো হার্লে ডেভিডসন মোটর সাইকেল। এটা আমার স্বামীর, চালু করতে যদি পারো নিয়ে যাও। ক্লাসিক জিনিস। চোখ চকচক করে উঠল মোসার। একটা হার্লে ডেভিডসন স্পোর্টস সিস্টার মোটর সাইকেলের মালিক হব এটা কখনো ভাবিনি আমি, তবে স্বপ্ন আমার বহুত দিনের। এর অনেক দাম। এই মডেলটা পাওয়াও যায় খুব কম। কিশোর অবাক। ম্যাডাম, বুঝতে পারছি না, আমাদেরকে তো সাহায্য করছেন কেন আপনি? কেন করছি বলেই রান্নাঘরের দিকে ফিরলেন মিসেস গার্ডনার। কয়েক পা গিয়ে থামলেন, ঘুরে তাকালেন আবার। রবার্টের জন্য। ফিরে এলো পায়ে পায়ে। মোটর সাইকেলটার কাছে গিয়ে হাত রাখলো হ্যান্ডেল বারে। আমার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়নি। রহস্যময় হ্যারি ব্যানারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার। কি নিয়ে শত্রুতা ছিল জানি না, কখনো বলেনি আমাকে। জিজ্ঞেস করলে রসিকতা করে বলতো, সে আপনার জানার দরকার নেই ম্যাডাম। খুব রসিক লোক ছিল, হাসি খুশি, তবে মাঝে মাঝে গম্ভীর হয়ে যেত। কেন সেই জানে। হয়তো হ্যারি ব্যানারের সঙ্গে শত্রুতাই এর কারণ। মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যেত তখন, ঘন্টার পর ঘন্টা এক নাগাড়ে চালাতো আর ভাবতো। ম্যারিল্যান্ড থাকার সময়ও ওরকম করতো। ওটা তার স্বভাব। কোনো সমস্যার সমাধান করতে না পারলে মোটর সাইকেলে চড়ে বসতো, ভেবে উপায় বের করার চেষ্টা করত। নীরব হয়ে রইলেন মিসেস গার্ডনার, মুখে বিষণ্ণ হাসি। রহস্যময়ভাবে মারা গেছেন বললেন? শেরিফকে জিজ্ঞেস করলে অবশ্য অন্য কথা বলবে। বলবে সাধারণ দুর্ঘটনা। ন্যাশনাল পার্কের পাহাড়ে উঠতে গিয়ে পিছলে পড়ে মরেছে। পাহাড়ের গোড়ায় পাওয়া গেছে রবার্টের লাশ, কিন্তু আমি বিশ্বাস করি না। কি হয়েছিল তাহলে? মোসা জিজ্ঞেস করল। হ্যারি ব্যানার। মিসেস গার্ডনারের কণ্ঠ বরফের মতো শীতল। কেন? জল টলমল করেছে মিসেস গার্ডনারের চোখে। এক ফোঁটা গড়িয়ে পড়ল এক গাল বেয়ে। সেটা মুছে নিয়ে বলল, কারণ নিশ্চয়ই আছে। শুধু আমার স্বামীই নয়, কেরি বিংহ্যামের স্বামীও মারা গেছে রহস্যময় দুর্ঘটনায়। বিংহ্যামের সঙ্গেও ব্যানারের বনিবনা ছিল না। কেরিকে গিয়ে জিজ্ঞেস করো, একই কথা বলবে। আর ব্যানারকে গিয়ে জিজ্ঞেস করো, সে বলবে আমাদের দুই বিধবার মাথায় ছিট আছে। আমরা তার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারবো না,
থামলো এক মুহূর্ত। তোমাদেরকে সাহায্য করার কারণ বুঝতে পারছো? যদি কিছু করতে পারো। পারবো ম্যাডাম, দৃঢ়কণ্ঠে বলল কিশোর। নিশ্চয়ই করতে পারবো। আর কিছু না বলে মিসেস গার্ডনার চলে গেল। মোটর সাইকেলটা নিয়ে ব্যস্ত হলো তিন গোয়েন্দা। ওটাকে চালু করতে হবে। কিছুক্ষণ পর নিকু এলো। নীরবে হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ গ্যারেজের বাইরে। লাথি মেরে কাঠের গুঁড়ো ওড়ালো। শেষে এগিয়ে এলো কাছে। ওটা আমার বাবার বাইক, জানো নিশ্চয়ই। মাথা ঝাঁকালো কিশোর মুসা দুজনেই। আমি বড় হলে আমাকে দেবে বলেছিল, সেজন্যই যত্ন করি। বোঝাই যাচ্ছে, মুসা বলল। ব্যাটারি গায়েব, ট্যাঙ্ক খটখটে শুকনো, বডি পরিষ্কার। এভাবে পরিষ্কার রাখতে শিখিয়েছে বাবা। বাইকটার চারপাশে এক চক্কর দিল নিকু। দুজনের পিছনে এসে থামলো। চালু করতে পারলে প্রথম সওয়ারি তোমাকে বানাবো, কিশোর বলল। চালুই করতে পারবে না? বাবা ছাড়া আর কেউ পারতো না। বড় মেজাজি গাড়ি। বাবা বলতো এটার সঙ্গে ভদ্র ব্যবহার না করলে কথা শোনে না। নিকুর বিষণ্ণতা সংক্রমিত হলো মুসার মাঝে। বুঝতে পারলো। পুরনো মোটর সাইকেল থেকে বালি ঝাড়তে গিয়ে ছেলেটার দুঃখ বাড়িয়ে দিচ্ছে ওরা। বলল, ভদ্র ব্যবহারই করবো নিকু, কিচ্ছু ভেবো না, একটুও ব্যথা দেবো না এটাকে। মুসার আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না নিকু। চলে গেল, কিন্তু খানিক পরেই আবার ফিরে এলো। টুল বক্স থেকে একটা রেঞ্চ বের করে এনে মুসার হাতে দিল নিকু। ছোটবেলা থেকে এটাই চড়ছি, একটু বয়স থেকে। বাবা খুব মজার লোক ছিল, মজার মজার কথা বলতো। বাইকটার নাকি মন আছে, মন খারাপ হলে বিগড়ে যায়। আমি বিশ্বাস করতাম না, বলতাম, আরে দূর, কার্বোরেটর সাফ করো, সব ঠিক হয়ে যাবে। বাবা বোধহয় দুঃখ পেত, তবে সেটা বুঝতে দিত না আমাকে। ইস, কেন যে বলতাম, মেনে নিলেই তো হয়ে যেত। শেষ দিকে ধরে এলো ছেলেটার গলা। দ্রুত চলে গেল রান্নাঘরের দিকে। মিনিট দুয়েক পর আবার ফিরে এলো। নিকুর সঙ্গে অনেক কথা বলল ওরা। ওর পরিবার সম্পর্কে, এক্সব্লেড সম্পর্কে ওরা অনেক কিছু জানতে পারলো। নিকু জানলো কিশোর মুসাদের পরিবারের কথা, রকি বিচের কথা, তিন গোয়েন্দার রহস্য সমাধানের কথা। লাঞ্চের সময় খাবার নিয়ে এলো নিকু। খবর জানালো ডিন মার্ট মার সাথে কথা বলছে। স্যান্ডউইচ বের করে কামড় দিল কিশোর। চিবাতে চিবাতে বলল, শহরের সবাই জেনে গেছে আমাদের কথা। গোপনে কিছু করা কঠিন হবে। এখন যা করার জলদি জলদি করতে হবে। কয়েক মিনিটে খাওয়া সারলো ওরা। আবার কাজে ব্যস্ত হলো। সবকিছু ঠিকঠাক করে পেট্রোল ভরে চালানোর উপযোগী করতে করতে অন্ধকার ঘনিয়ে এলো। সিটে চড়ে বসে স্টার্টারে কিক দিল মুসা। ভেবেছিল প্রথম কিকে চালু হয়ে যাবে, তা তো হলোই না। বরং বারবার লাথি মারতে মারতে ঘেমে নিয়ে যাওয়ার পরও চালু হলো না ইঞ্জিন। খুট খুট ঘুট ঘুট করে পিস্টন কয়েকবার ওঠানামা করেই থেমে যায়, যেন অট্টহাসি হেসে ব্যঙ্গ করছে তিন গোয়েন্দাকে। বলেছিলাম না, নিকু বলল, বাবার কথাই ঠিক। ওটার সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে, নইলে কথা শুনবে না। বেশ। নিকুর দিকে চেয়ে এক চোখ টিপল মুসা। দেখি ওভাবে। আস্তে করে বাইকের পেট্রোল ট্যাঙ্কে চাপড় দিয়ে বলল, প্লিজ ভাই, স্টার্ট হয়ে যাও। কিক দেওয়ার আগের মুহূর্তে খেয়াল করলো চাবি বন্ধ করে রেখেছে। নিকুর অলক্ষ্যে চাবি ঘুরিয়ে অন করে দিল। তারপর দিল কিক। সঙ্গে সঙ্গে গর্জে উঠল ইঞ্জিন। নিকুকে পিছনে বসিয়ে বাইক নিয়ে গ্যারেজ থেকে বেরোলো মুসা। চালিয়ে দেখতে চাই ঠিকমতো চলে কিনা। চমৎকার গাড়ি। পথ থেকে নেমে মাঠে নেমে পড়ল মুসা। মনে হলো তেজি ঘোড়ায় চেপেছে। এই ওয়েস্টার্ন অঞ্চলের সঙ্গে একেবারে মানানসই। ফিরে এলো আবার গ্যারেজে। রাত হয়ে গেছে, কিশোর বলল, এখন গিয়ে লাভ হবে না, অন্ধকারে কিচ্ছু দেখতে পাবো না। আর একটা রাত পার্কে কাটানোর ইচ্ছা নেই আমার। একমত হলো মুসা। মিসেস গার্ডনারের কাছ থেকে কম্বল চেয়ে এনে রাতটা গ্যারেজেই কাটলো তিনজনে। ভোরে উঠে এক মোটর সাইকেলে চেপেই রওনা হলো ওরা হ্যারি ব্যানারের রাঞ্চ দেখার জন্যে। মোটর সাইকেল চালাচ্ছে মুসা। পশ্চিমে চলল ওরা। শহর ছাড়িয়ে চলে এলো প্রায় 8 মাইল। এখানে রাঞ্চের শুরু। শত শত একর জুড়ে রাঞ্চের জায়গা।
শেষ হয়েছে ন্যাশনাল পার্কের সীমানা ঘেঁষে। আমাদের মালগুলো খুঁজবে নাকি? মুসা জিজ্ঞেস করলো। এখন না, ব্যানার হুঁশিয়ার হয়ে যাওয়ার আগেই দেখে আসবো ভিতরে কি আছে, জবাব দিল কিশোর। পার্কের কাছাকাছি এসে ডানে মোড় নিয়ে ব্যানারের সীমানার ভিতর দিয়ে একে বেঁকে উত্তরে চলে গেছে একটা পথ। সেটা ধরল মোসা। পূব আকাশে গরম হচ্ছে সূর্য, আগুনের হলকা ছড়ানোর জন্য তৈরি হচ্ছে যেন। কিছুক্ষণের মধ্যেই তাতিয়ে তুলবে উত্তরের ধূসর পর্বত শ্রেণীকে। পার্কটা বায়ে, অনুমান করার চেষ্টা করছে মোসা। তাহলে বজ্র ফেলা হয় ডানে, নিকুর কথা অনুযায়ী, আর দুটোর মাঝামাঝি কোথাও রয়েছে ব্যানারের রাঞ্চ হাউস। জবাব দিল না কিশোর। পথের দুধারে সারি সারি গাছ, ওগুলোর ভিতরে প্রাণের চিহ্ন খুঁজছে। এখানে গাছ আছে, কিন্তু ব্যানারের বেশিরভাগ জায়গায় গাছপালা শূন্য, সমভূমি। পার্কের কিনারায় ঘেঁষে গাছ আছে, পাইন বন। ওই জায়গাটা ঢালু হয়ে উঠে গেছে পাহাড়ে। গাছের আড়াল থেকে খোলা জায়গায় বেরোতেই চোখে পড়ল পাথরে তৈরি লম্বা একটা বাড়ি, পথ থেকে 200 ফুট দূরে। ইঞ্জিন বন্ধ করে দিল মোসা। পথের উপরই মোটর সাইকেলটা রেখে বাড়ির দিকে এগুলো দুজনে, খোলা জায়গা দিয়ে নয়, গাছপালার আড়ালে আড়ালে। শুকনো পাতার মরমরে তুলে বয়ে গেল এক ঝলক বাতাস। আর কোনো শব্দ নেই, আগেও যেমন ছিল না এখনো নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে গাড়িগুলো দেখতে পেল। পিকআপ আছে, কারও আছে, ড্রাইভওয়েতে পার্ক করা। একটা গাড়ি দৃষ্টি আকর্ষণ করলো ওদের, লাল রঙের গাড়ি, পাশে এয়ারব্রাশ পেইন্টিংয়ের সাহায্যে আঁকা ছবি। মেঘের ভেতর দিয়ে উড়ে চলেছে একটা মাস্টাং ঘোড়া, জ্বলন্ত চোখ, পিঠে সওয়ারি একটা মানুষের কঙ্কাল। দেখেছ? কিশোর বলল। শুধু ছবি আঁকার খরচ দিয়েই একটা গাড়ি কেনা যায়। মুখ খুলতে যাবে, হঠাৎ একটা শব্দ স্থির করে দিল মোসাকে। দূর দূর করে উঠল বুক। অনেক দূরে রয়েছে এখন আওয়াজের উৎস, কিন্তু দ্রুত ছুটে আসছে। কুত্তা, গাইড ডগ, বলল সে, অনেকগুলো। দৌড় দাও জলদি। এসেছিল ঘুর পথে, ফিরে চলল কোনাকুনি। যত তাড়াতাড়ি পারে মোটর সাইকেলের কাছে গিয়ে পৌঁছতে চাই। তিনজনেরই বুক ধড়াস ধড়াস করছে। দ্রুত কাছিয়ে আসছে ভয়ঙ্কর চিৎকার, 6-7টার কম না। বাইকের কাছে আগে পৌঁছলো মোসা, চড়ে বসলো। কিশোর আর রবিনও পৌঁছে গেছে। চাবি অন করেই রেখে গিয়েছিল মোসা। কিক দিল, 1 বার, 2 বার, 3 বার, কিন্তু হলো না। দোহাই তোমার বাইক, অনুরোধ করলো সে, স্টার্ট নাও প্লিজ। কোনো অনুরোধেই কান দিল না বাইক। কুকুরগুলো আরো এগিয়ে এসেছে। থাক ওটা, চেঁচিয়ে উঠল কিশোর, গাছে ওঠো জলদি। বাইক থেকে নেমে সামনের গাছটার দিকে ছুটল মোসা। খাড়া উঠে গেছে গাছগুলো, গোড়া মোটা, হাত বাড়িয়ে কোনো ডালি নাগাল পাওয়া যায় না। সবচেয়ে নিচেরটাও অনেক উপরে, বেয়ে ওঠা দুঃসাধ্য। এখন কি করবে? আর তো কোনো জায়গা নেই যাওয়ার। সঙ্গে কোনো রকম অস্ত্রও নেই। ভয়ঙ্কর একদল কুকুরের বিরুদ্ধে খালি হাতে লড়াই করে কয়েক মিনিটও টিকবে না, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। গাড়িগুলোর দিকেই চলো, মোসা বলল। আবার ফিরে যেতে সময় লাগবে। কুকুরগুলো ওদিক থেকেই আসছে, মাঝপথে না মুখোমুখি হয়ে যায়। কিন্তু আর কোনো উপায়ও নেই। দেরি করল না, মোসার পিছনে দৌড় দিল কিশোর। গাছের ভিতর দিয়ে ছুটে পৌঁছে গেল গাড়িগুলোর কাছে। হলুদ রঙের বিশাল এক ক্যাডিল্যাক কনভার্টিবলের সামনে এসে দাঁড়ালো, পরিশ্রমে হাঁপাচ্ছে। দরজার হ্যান্ডেল ধরে হ্যাঁচকায় টান দিল মোসা, দিয়েই পাথর হয়ে গেল। আতঙ্ক দেখা দিল চোখে, তালা দেয়া। এসে পড়েছে। ফিরে তাকিয়ে আছে কিশোর। হ্যান্ডেল ধরে টান দিতেই খুলে গেল দরজা। অবাক হওয়ার কিংবা স্বস্তি পাওয়ার কোনো সময় নেই। লাফিয়ে উঠে গেল ভেতরে, চেঁচিয়ে ডাকলো, মোসা। জবাব নেই। মুখ বাড়িয়ে উকি দিল কিশোর। একটা জিপের দরজা খোলার চেষ্টা করছিল বোধহয় মোসা, বন্ধ থাকাই পারেনি। এই সময় কুকুরগুলো পৌঁছে গেছে। বেগুদিক দেখে জিপের ছাদে চড়েছে সে। নিচ থেকে লাফলাফি করছে শেফার্ড কুকুরের দল, তাকে ধরার চেষ্টা করছে। বেশিক্ষণ লাগবে না, ধরে ফেলবে। যেভাবে চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যেই কুকুরগুলো ছাদে উঠে পড়বে। এখনই কিছু একটা করা দরকার, নইলে মোসাকে বাঁচানো যাবে না। কিন্তু কি করবে? একটাই উপায় আছে এখন, এবং সেই কাজটাই করলো কিশোর।
গাড়ি থেকে নেমে কুকুরগুলোর উদ্দেশ্যে চেঁচালো, এই শয়তানের দল, এদিকে আয়, এই কুত্তা, এই কুত্তা। ছটকা দিয়ে মাথা ঘুরিয়ে ফিরে তাকালো কুকুরগুলো। গাড়ির বাইরে সহজ শিকার দেখে সোজা তেড়ে এলো। জিপের কাছ থেকে জানোয়ারগুলো সরে যেতেই লাফ দিয়ে নেমে পড়ল মোসা। আর একদিক দিয়ে দৌড়ে এলো গাড়ির কাছে। কুকুরগুলোও পৌঁছে গেছে। আবার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে কিশোর। আরেকদিকের দরজা খুলে দিয়ে চিৎকার করে বলল, জলদি ঢোকো। গাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল মোসা। এত সহজে পারত না, পারল তার কারণ কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়ে গিয়েছিল কুকুরগুলো। কিশোর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিতেই ওরা ভেবেছে এই শিকারটা হাতছাড়া, জিপের ওপরেরটাকে ধরার চেষ্টা করাই ভালো। আবার ফিরে দৌড় দিয়েছে। মাঝপথে গিয়ে বুঝেছে ওটাও নেই। আবার ফিরে এসেছে ওরা গাড়ির কাছে। ততক্ষণে মুসা নিরাপদ হয়ে গেছে। 6টা কুকুর একযোগে এসে ঝাঁপিয়ে পড়ল গাড়ির উপর। দুদিক থেকে চেঁচিয়ে লাফিয়ে ওদের ধরার চেষ্টা করলো। জানালার কাছে আটকে গেল ওদের থাবা। আঁচড়ের পর আঁচড় লাগছে গাড়ির রঙিন বগিতে। গেল গাড়ির দামি চিত্রকর্ম। মুসা বলল, মালিকের কাছে মাপ চেয়ে নেব পরে। কয়েক মিনিট এক নাগাড়ে চেষ্টা চালিয়ে চুপ হলো কুকুরগুলো। ঢোকার অন্য উপায় খুঁজতে লাগলো। চক্কর দিতে থাকলো গাড়িটাকে ঘিরে। 3 গোয়েন্দার মুখ দেখলেই ঘেউ ঘেউ করে লাফিয়ে ওঠে জানালার কাছে। কখন যায় ওগুলো কে জানে। চুপচাপ বসে না থেকে গাড়ির ভিতরে কি আছে দেখতে শুরু করলো দুজনে। মেঝেতে পুরো কার্পেট, চামড়া মোড়া গরম গদিওয়ালা সিট। পিছনে বেঞ্চ সিট সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে স্যাডল সিট, পাশাপাশি 2টো করে। দুদিকে 4টে ইস্পাতের খুঁটি আর ফ্রেমের উপর মেঝে থেকে ফুট 2 উঁচুতে রেফ্রিজারেটর আছে। ট্যাঙ্ক লাইটিংয়ের ব্যবস্থা আছে। শক্তিশালী একটা স্টেরিও ডেক সেট আছে। স্পিকার 2টো বেশ কায়দা করে দুদিকের দেয়ালে বসানো। কয়েকটা ফ্লেয়ার খুঁজে বের করলো কিশোর। এগুলো দিয়ে কি করে কে জানে। দরজা খোলা, চাবিটা রেখে গেল না কেন? আমরা যে পালিয়ে যাব জানে বোধ হয়, হেসে বলল কিশোর। যাই বলো, গাড়িটা সাংঘাতিক। এরকম একটা গাড়ির মালিক হওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তবে চুরি করে এটার মালিক হতে চাই না। কি মনে হয় এটা হ্যারি ব্যানারের? পিছনের একটা স্যাডল সিটে বসে পড়ল কিশোর। হতে পারে, যারই হোক, টাকা খরচ করেছে এর পিছনে। কি খুঁজছো? স্কি মাস্ক। চল শক্ত হয়ে গেল মুসার। দেখো পেলে তো ভালো। আরে বাইরে এত চুপচাপ কেন? কুত্তাগুলো চলে গেল নাকি? স্যাডল থেকে নেমে এসে সামনের জানলা দিয়ে বাইরে তাকালো কিশোর। হো না, ওই যে আছে, বসে আছে। আমরা বেরোলেই কথা শেষ করতে পারলো না সে। তার মুখ দেখে ঘেউ ঘেউ করে এসে জানলার কাছে থাবা মারলো কয়েকটা কুকুর। তাড়াতাড়ি সরে এলো সে। চেঁচামেচি তো কম করছে না। কারো কানে যায়নি? দেখতে আসছে না কেন? কি জানি। আবার স্যাডলে বসতে বসতে বলল কিশোর, এক্স ব্লেডের কুত্তাগুলো হয়তো সবসময় ঘেউ ঘেউ করে। লোকের গা সওয়া হয়ে গেছে। ব্যাপারটা ওদের কাছে অস্বাভাবিক কিছু না। গ্লাভ কম্পার্টমেন্ট খুলল মুসা। ভিতরে কাগজপত্র আছে, কিন্তু স্কি মাস্ক নেই। ম্যাপ আছে, চামড়ার একজোড়া দস্তানা আছে। সামনের 2টো সিটের মাঝের ফাঁকে মেঝেতে পড়ে থাকা হলুদ রঙের একটা প্যাড চোখে পড়ল তার। নিচু হয়ে তুলে নিল। প্যাডের ভিতর থেকে খসে পড়ল একটা খাম। চিঠি হতে পারে। তুলে নিল ওটা। এক নজর দেখেই বলে উঠল, গাড়িটা বোধহয় ব্যানারের নয়। এই দেখো। কিশোরও দেখল, খামের উপর নাম ঠিকানা লেখা রয়েছে, মেলব্রোন, স্কেলিটন রাইডার রাঞ্চ, এক্স ব্লেড। প্রেরকের ঠিকানাও লেখা রয়েছে এক কোণে। লিটন এর একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মের ঠিকানা। ভিতরে একটা ভাঁজ করা কাগজ পাওয়া গেল। চিঠি। জোরে জোরে পড়ল মুসা। ডিয়ার মিস্টার ব্রোন, আপনার পরিকল্পনা ভালো মতো খতিয়ে দেখলাম। লটনের ক্যানারি রিভার থেকে এক্স ব্লেডে আপনার রাঞ্চে পানি নিয়ে যাওয়ার আইডিয়াটা খুবই ভালো, কিন্তু আমি সেটা করার পরামর্শ দিতে পারছি না। অনেক খরচ পড়বে। নিচে ইঞ্জিনিয়ারিং ফার্মের পক্ষে একজনের নাম সই করা। বুঝলাম না, মুসা বলল। এত দূর থেকে পানি আনতে চাই কেন? এখানে কি পানির অভাব? কি জানি, হয়তো ওর জায়গায় নেই।
কিংবা অ্যাক্স ব্লেডে মাটির নিচে পানির স্তর শুকিয়ে আসছে। আরাম করে সিটে হেলান দিল কিশোর। তারিখটা দেখো তো কবের। গতকাল। চিঠিটা খামে ঢুকিয়ে আবার প্যাডের ভিতরে রাখলো মোসা। ব্যানারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো মেলব্রনের? থাকতে পারে। কাত হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো কিশোর। বিড়বিড় করলো, আশ্চর্য! কি কিছু দেখেছ? কুকুরগুলো রা করে না কেন? আরেক দিকের জানালা দিয়ে বাইরে তাকালো, তারপর উল্টো দিকের জানালা দিয়ে। রা করবে কি? নেই তো। নেই? রীতিমতো অবাক হলো কিশোর। নিচের ঠোঁটে জোরে একবার টান দিয়ে ছেড়ে দিল। অবাক লাগছে তার। অনেক প্রশ্ন ভিড় করে এলো মনে। সামান্য সময় অপেক্ষা করেই বিরক্ত হয়ে চলে গেল একদল ট্রেনিং পাওয়া প্রহরী কুকুর, নাকি ওদেরকে ডেকে নিয়ে গেছে? তাহলে আওয়াজ শুনল না কেন? হয়তো ডগ হুইসেল বাজিয়ে ডেকেছে। তাহলে কি ইচ্ছে করেই পাঠানো হয়েছিল ওগুলোকে? যে পাঠিয়েছে সে জানে ওরা গাড়ির ভিতরে বসে আছে। কে সেই লোক? হ্যারি বানার? প্রশ্নের জবাব পরেও পাওয়া যাবে। এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার তাগিদ অনুভব করলো সে। দুই সহকারের দিকে তাকিয়ে মাথা নাড়ল, বেরো। দরজা খুলতে হাত বাড়ালো মোসা, কিন্তু সে খোলার আগেই ঝটকা দিয়ে খুলে গেল দরজা। ভেতরে ঢুকলো একটা ডবল ব্যারেল শটগানের চকচকে নলের মুখ। কথা সরছে না তিন গোয়েন্দার মুখ দিয়ে। শ্বাস নিতে ভয় পাচ্ছে। চেয়ে আছে বন্দুকের নলের দিকে, যেন শিকারের দিকে ফানা তুলে রেখেছে বিষাক্ত গোখরো। ছোবল হানবে এক্ষুনি। এই তিনটাকে চেনো মেল? অদৃশ্য কাউকে প্রশ্ন করলো শটগানওয়ালা লোকটা। আড়াল থেকে বেরিয়ে এলো আর একজন। প্রথম জনের চেয়ে বয়স অনেক কম, 28-29-এর বেশি না। লাল চুল, চওড়া কানাওয়ালা কাউবয় হ্যাটের কারণে ঘন ছায়া পড়েছে মুখে, কিন্তু রোদে পোড়া চামড়ার ওপর কালো ফুটকিগুলো দেখা যায়। না হ্যারি, মাথা নাড়লো মেল। চিনি না। কেমন যেন আড়ষ্ট কণ্ঠ। তুমি? কাদের মুখোমুখি হয়েছে বুঝলো তিন গোয়েন্দা। বন্দুক যার হাতে সে হ্যারি ব্যানার। বয়স 50, রোদে পোড়া চামড়া, নীল জিন্সের প্যান্ট জায়গায় জায়গায় কুঁচকে রয়েছে। ঠেলে বেরোনো মস্ত ভুঁড়ির নিচে যেন ঝুলে আছে, জোরে নাড়া লাগলে খসে পড়ে যাবে। আমার গাড়ির সর্বনাশ করে দিয়েছে। কেঁদে ফেলবে যেন ব্রণ। গাড়ির গায়ে হাত বোলাতে বোলাতে বলল, দেখো কি অবস্থা করেছে। ইস, এত পয়সা খরচা করে ছবিটা আঁকালাম। হায় হায় রে! আমরা করিনি, হাত নাড়লো মোসা। ওই কুত্তাগুলো করেছে। আবার কথা বলে? আচমকা গর্জে উঠল ব্রণ। খুন করব, সেফ খুন করে ফেলবো আমি তোমাদেরকে। আমার গাড়ি। কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল ব্যানার। শান্ত কণ্ঠে বলল, আবার নতুন করে করিয়ে নিও, আমি টাকা দেব। কতখানি আশ্বস্ত হলো ব্রণ বোঝা গেল না, তবে আর আফসোস করল না। ঘুরে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। দৃষ্টি চলে গেছে তার অনেক দূরে। একটা ব্যাপার পরিষ্কার, হ্যারি ব্যানারকে ভয় পায় সে। ভারী মসৃণ প্রচন্ড আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ব্যানারের। তিন গোয়েন্দাকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো, আর আমার জায়গায় ঢোকার সাহস কোথায় পেলে? আমরা ভেবেছিলাম এটা সরকারি জায়গা, জবাব দিল কিশোর। কিছু বুঝে ওঠার আগেই তারা করলো পাগলা কুকুরের দল। তার সঙ্গে যোগ করলো মোসা। গাড়িটায় ঢুকতে না পারলে ছেড়ে খেত আমাদের, বলল রবিন। ওগুলো আমার কুকুর, ব্যানার বলল। বাধ্য হয়েই পালতে হয়, নইলে আমার স্ত্রী ভয় পায়, নিরাপদ বোধ করে না। দুঃখিত স্যার আপনার গাড়িটার জন্য, ব্রণের দিকে তাকিয়ে বলল কিশোর। এত সুন্দর ছবিটা নষ্ট হলো, এটা সত্যিই খারাপ লাগছে আমার। আন্তরিকতাটা বুঝতে পারল বোন। কঠিন দৃষ্টি নরম হলো কিছুটা। ওই মোটর সাইকেল, বন্দুকের নল হার্লে ডেভিডসনটার দিকে নাড়ল ব্যানার। রবার্ট গার্ডনারের গাড়ি তোমরা পেলে কি করে? চোয়াল চুলকালো সে। মিসেস গার্ডনার দিয়েছেন, কিশোর বলল, এক্সপ্লেট দেখার জন্য। মিসেস গার্ডনার দিয়েছে? অনেকটা প্রশ্ন, আবার অনেকটা মন্তব্যের মতো শোনালো কথাটা। হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেল। দেখো, কুকুরগুলোকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। ছাড়া থাকতে থাকতে স্বভাব খারাপ হয়ে গেছে। তোমরা এখন যাও, কেটে পড়ো। কিভাবে যাই বলুন? মুসা বলল, মোটর সাইকেল খারাপ হয়ে গেছে, স্টার্ট নেয় না।
মেল, ছেলেগুলোকে একটু দিয়ে এসো না শহরে, বাইকটা আমি গিয়ে দিয়ে আসবো। এক মুহূর্ত দ্বিধা করলো ব্রুন, তারপর গিয়ে টেনে খুলল ড্রাইভারের পাশের দরজা। দেখো ছেলেরা, ব্যানার বলল, অন্যের জায়গাকে আর সরকারি জায়গায় ভেবো না, সাবধান। গাড়িতে উঠে বসলো তিন গোয়েন্দা। স্টার্ট দিল ব্রুন। এক্সপ্লেটের দিকে ছুটলো গাড়ি। খুব জোরে চালাচ্ছে ব্রুন। হাইওয়েতে অনেকেই এরকম চালায়, চুপচাপ রয়েছে, নিজের থেকে কিছু বলবে না, বোঝা গেল। তথ্য আদায়ের জন্য শেষে কিশোরকেই অগ্রণী হতে হলো। মিস্টার ব্যানারের অনেক বড় রাঞ্চ। প্যাসেঞ্জার সিটে বসা কিশোর বলল, যেন কথার কথা। হ্যাঁ, ব্রুনের দৃষ্টি পথের উপর নিবদ্ধ। আপনি কি তার চাকরি করেন? যেন চিঠিটার কথা কিছুই জানে না কিশোর। তার দিকে একবার তাকিয়েই চোখ ঘুরিয়ে নিল ব্রুন। আমার নিজের রাঞ্চ আছে। তাহলে নিশ্চয়ই অ্যালাউন্স পান মিস্টার ব্যানারের কাছ থেকে আপনি? কথাটা যেন শুনতেই পেল না ব্রুন। স্কেলিটন রাইডার অনেক আগে থেকেই আমাদের। আমার দাদার বাবা এসে প্রতিষ্ঠা করেছিল। শুনলাম বিষাক্ত বজ্র ফেলার জায়গা আছে নাকি মিস্টার হ্যারির রাঞ্চে। আর চোখে ব্রনের চেহারা লক্ষ্য করছে কিশোর। তার মনে হলো চোয়ালের নিচটা যেন সামান্য কেঁপে উঠল লোকটার। জবাব দিল না। ভাবছি আমি, বুঝলেন, যে বজ্র ফেলা হয় কেমন জায়গায়। আপন মনে যেন নিজেকেই প্রশ্ন করল কিশোর। জমির অনেক ক্ষতি করে বিষাক্ত রাসায়নিক, গাছপালা ধ্বংস করে। মিস্টার হ্যারির বাড়ির চারপাশে গাছপালা, ঝোপ, ঘাস, ওগুলো তো বেশ তাজাই দেখলাম, নষ্ট হওয়ার তো কোনো চিহ্নও পেলাম না। ঘ্যাচ করে ব্রেক কষল ব্রোন। তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল চাকা। ক্ষয় হয়ে গেল টায়ার। ঝাঁকুনি দিয়ে থেমে গেল গাড়ি। যাও, নামো, কর্কশ কণ্ঠে আদেশ দিল সে। শহর এখনো দূরে, কিন্তু নামতে হলো তিন গোয়েন্দাকে। গাড়ি ঘুরিয়ে নিল ব্রোন। কি বুঝলে? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো রবিন। মেলব্রনের প্যান্টের নিচের দিকটা ছেঁড়া, জবাব দিল কিশোর। সেদিন রাতে যে পাঁচজন এসে পিটিয়েছিল আমাদের, তাদের একজনের ওরকম ছিল। দেখেছি, মুসা বলল। ক্যাফেতে পৌঁছে প্রথমেই মিসেস গার্ডনারকে একটা জুৎসই কৈফিয়ত দিতে হলো মোটরসাইকেলটার জন্য। আনমনে মাথা নাড়লেন মিসেস গার্ডনার। আমার আর আক্কেল হবে না কোনোদিন, কিন্তু তেমন রেগেছেন বলে মনে হলো না। এরপর ডিনমার্টের গ্যারেজে গেল তিন গোয়েন্দা, গাড়ি ঠিক হয়েছে কিনা দেখার জন্য। ক্যানক্যানে চিৎকার করে স্পিকার ফাটাচ্ছে মেকানিকের ক্যাসেট প্লেয়ার। রক মিউজিক বাজছে, সঙ্গীতের চেয়ে কোলাহল বেশি। তিন গোয়েন্দাকে দেখেই বন্ধ করে দিল ডিন। গাড়ির কি খবর আমাদের? জিজ্ঞেস করলো কিশোর। বেলটা মেরামত করেছি কোনো মতে, কিন্তু পাম্প হবে না, আর একটা পাম্প দরকার। কেন, বেশি তাড়াহুড়া? মাথা ঝাঁকালো কিশোর। উজ্জ্বল হলো মেকানিকের মুখ। এক্সব্লেড থেকে চলে যাচ্ছ? না, তা যাচ্ছি না, জবাব দিল কিশোর। একটা গাড়ি ছাড়া হয় না, বুঝলেন, পায়ে হেঁটে আর কত ঘুরবো। ক্ষণিকের জন্য থমকে গেল ডিন। তারপর ছোট্ট কাশির মতো হাসি দিয়ে কাঁধ ঝাঁকিয়ে ফিরে গেল তার কাজে। গন্ডগোল না বাঁধিয়ে নড়বে না আর, তার মানে। নতুন করে আর কি বাঁধাবো, কিশোর বলল। বেঁধেই তো গেছে দুবার। একবার পরশু রাতে পার্কে, আর একবার গতকাল সকালে মিসেস গার্ডনারের ক্যাফেতে। কাল আবার কি হয়েছিল? অবাক মনে হলো ডিনকে। এ তেমন কিছু না, টম ডেনভার আর নীল হ্যামার নামে দুটো ভাড় ওয়াইল্ড ওয়েস্ট খেলতে চাইছিল। কেন, আপনি শোনেননি? মোসা বলল। মেইন রোডের ধারে থেকে আপনি শুনেননি, এটা কি আমাকে বিশ্বাস করতে বলছেন? অদ্ভুত দৃষ্টি ফুটল ডিনের চোখে, যেন বহু দূরে তাকিয়ে আছে, মনস্থির করে নিতে চাইছে কোনো ব্যাপারে। পিকআপের কাছে গিয়ে দাঁড়ালো। মুখে কিছু না বলে আঙুল দিয়ে গাড়ির দরজায় লিখল, বেড়ার কাছে খোঁজো। দরজায় লেগে থাকা পুরু ধুলোতে বেশ স্পষ্ট হয়ে ফুটল লেখাগুলো। মেসেজ। লেখাটার দিকে নীরবে তাকিয়ে আছে কিশোর। মুখ খুলতে যাবে, এই সময় পিছনে শুনল পদশব্দ। মিষ্টি কণ্ঠে ডাক শোনা গেল, হাই ডিন। হাত দিয়ে ডলে তাড়াতাড়ি লেখা মুছে ফেলল মেকানিক। কে এসেছে দেখার জন্যে ফিরে তাকালো তিন গোয়েন্দা। তরুণী, বয়স 20-22, পরনে খাটো ডেনিম স্কার্ট,
পায়ে লাল টেনিস শু, মাথায় লাল হ্যাট। গ্যারেজে ঢুকে ভুর ভুর করে সাবানের সুগন্ধ ছড়ালো বাতাসে। প্রচুর সাবান মেখে নিশ্চয়ই গোসল করে এসেছে এইমাত্র সে। হাই মেরি, খুশি হওয়ার চেষ্টা করলো ডিন। কণ্ঠের অস্বস্তি দূর হলো না। দীর্ঘ এক মুহূর্ত নীরবতা। তিন গোয়েন্দার কাছে নিজেই পরিচয় দিল মেয়েটা। আমি মেরি না, ডিনের বোন। ও তো আর পরিচয় করিয়ে দেবে না। তুমি এখানে কেন এসেছো মেরি? বাধা দিয়ে বলল ডিন। অস্বস্তি বেড়েছে তার। কেন, দোষ হয়েছে নাকি? মৃদু হাসলো মেরিনা। বিনা কাজে আসিনি ডিন, আমাকে কিছু টাকা ধার দিতে হবে। তোমার স্বামীর কাছে চাইছো না কেন? শুকনো কুয়োয় কলসি ফেলে লাভ কি? হাসলো মেরিনা। অফিসের দিকে চলে গেল ডিন। তোমাদের কথা শুনেছি আমি, তিন গোয়েন্দাকে বলল মেরিনা। সেদিন রাতে পার্কে নাকি খুব মেরেছিল, শুনে যা খারাপ লাগলো আমার। আমাদের শহরে এলে আর... আরে না না না, আপনার খারাপ লাগার কি আছে? কিশোর বলল, আপনি তো আর মারেননি। তবু আবার হাসলো মেয়েটা। আমাদের শহরে এলে আর... যাকে, যা ঘটার তো ঘটে গেছে, ফিরিয়ে তো আর নেওয়া যাবে না। তাই এক কাজ করো না, তোমরা চলে এসো না আজ রাতে আমাদের বাড়িতে। তোমাদের আজকে খাবারের দাওয়াত। নাকি অন্য কোনো প্ল্যান আছে? নেই, থাকলেই বাকি, দাওয়াত ছাড়ে কে? হেসে বলল মোসা। কিশোরের দিকে তাকালো রবিন। দুজনেই মুচকি হাসল। হাতে কয়েকটা $10 নোট নিয়ে ফিরে এলো ডিন। বোনকে দিল। থ্যাঙ্কস ডিন, বলল মেরিনা। চুমু খেতে ইচ্ছা করছে তোমাকে, কিন্তু খাবো কোথায় বলো তো? দুগালেই তো কালি ঝুলি আর গ্রিজ। কাঁধে ঝোলানো ঘরের ছোট একটা ব্যাগ খুলে নোটগুলো ঢুকিয়ে রাখলো। ওদেরকে দাওয়াত দিলাম আজ রাতে, তুমিও কিন্তু এসো। আমি যেতে পারবো না, হাত নাড়লো মেকানিক। কেন, আমার রান্না খারাপ লাগে? কেন যে যাব না এটা তুমি ভালো করেই জানো। ব্যাগ থেকে কাগজ কলম বের করে ঠিকানা লিখে কিশোরের হাতে দিয়ে বলল মেরিনা, এই ঠিকানায় যেও, ঠিক 6টায়। থ্যাঙ্কস, কিশোর বলল। মেরিনা বেরিয়ে যেতেই জিজ্ঞেস করলো ডিনকে, বেড়ার কাছে খোঁজো বলে আপনি কি বোঝাতে চেয়েছেন? কই, কি আবার বোঝালাম? চট করে চারপাশে চোখ বোলালো ডিন, যেন আড়ি পেতে তার কথা শুনে ফেলেছে কেউ। চোখে অস্বস্তি। টেপ রেকর্ডার চালিয়ে দিয়ে পিকআপের ইঞ্জিনের উপর ঝুঁকলো। আর একটা কথাও বলল না। রহস্য জটিল হচ্ছে। চিন্তিত ভঙ্গিতে নিচের ছোটে চিমটি কাটলো কিশোর। চলো না গিয়ে নিকুকে জিজ্ঞেস করি, ও অনেক কিছু জানে, রবিন বলল। আচ্ছা চলো। ক্যাফের দিকে রওনা হলো তিনজনে। বিকেলের কড়া রোদ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি গিয়ে ছায়ে ঢুকতে চায়। কয়েক পা যেতে না যেতেই ডাক শুনলো, এই ছেলেরা, এই এই। ফিরে তাকিয়ে দেখলো দুহাত তুলে প্রায় লাফাচ্ছে পেটুক বুড়ো। কি হয়েছে? কিশোর জানতে চাইলো। আগুন, আগুন লেগেছে। আগুনের কথা বলো তো একবার বোকা বানিয়েছেন, হেসে বলল মোসা। নতুন কিচ্ছা বলুন আমাকে। না না, এবার সত্যি। বুড়োর ভাবভঙ্গিতে সন্দেহ হলো কিশোরের। নিশ্চিত হওয়ার জন্য গ্যারেজের পাশ ঘুরে গিয়ে দেখলো। পরক্ষণে দিল দৌড়। আগুনের চেয়ে ধোঁয়া বেশি। ড্রাইভারের পাশের জানালা দিয়ে বেরোচ্ছে। পেট্রোল ট্যাঙ্কে লাগেনি এখনো, তার আগেই নিভাতে হবে। আরে বাবা, কত আগুন! চেঁচিয়ে উঠল, যেন মজা পাচ্ছে সে। দৌড়ে গ্যারেজে ঢুকলো কিশোর। ডিন কোথায়? এই, একটা ফায়ার এক্সটিংগুইশার দরকার। অফিসে রয়েছে মেকানিক, টেলিফোনে কথা বলছে। কিশোরকে দেখে চমকে উঠল। আগুনের খবর শুনে হাত থেকে ছেড়ে দিল রিসিভার। দেয়ালের ব্র্যাকেট থেকে ছোট একটা হালকা এক্সটিংগুইশার খুলে নিয়ে কিশোরের দিকে ছুড়ে দিল। নিজে খুলে নিল বড় আর একটা। দুজনেই ছুটে বেরোলো বাইরে। আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করছে মোসা ও রবিন। ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে ফেলেছে। গাড়ির পিছন থেকে কম্বল বের করে এনে বাড়ি মেরে নিভানোর চেষ্টা করছে। আরে বাবা, কত আগুন! আবার চিৎকার করে উঠল বুড়ো। লোকটার গলা টিপে ধরতে ইচ্ছে করলো কিশোরের। অনেক কষ্টে সামলালো নিজেকে। আগুন নিভানোই ব্যস্ত হলো। অগ্নি নির্বাপক রাসায়নিকের পুরো ঠান্ডা ফেনা ঢেকে দিল গাড়িটাকে। হাত থেকে এক্সটিংগুইশার ফেলে ওটার উপরেই বসে পড়ল ডিন। কপালের ঘাম মুছল। গাড়ির ভেতরে মুখ ঢুকিয়ে উকি দিল কিশোর। নাকে ঢুকলো ধোঁয়ার তীব্র ঝাঁঝালো গন্ধ।
পানি বেরিয়ে এলো চোখে। ড্রাইভারের সিটটা পুড়ে শেষ, ড্যাশবোর্ড আর জানালারও ক্ষতি হয়েছে। আগুনটা কি করে লাগলো বুঝতে পারছে না সে, তবে এটা দুর্ঘটনা নয়। নিশ্চয়ই পেট্রোলে ন্যাকড়া ভিজিয়ে আগুন লাগিয়ে জানালা দিয়ে সিটে ফেলে গেছে কেউ। এই কাজটা কি করলো? মুসার চেহারা থমথমে, রবিনও গম্ভীর হয়ে আছে। দুর্ঘটনা যে নয় ওরাও বুঝতে পেরেছে। কঠিন দৃষ্টিতে রিনের দিকে তাকালো মুসা। আমার দিকে তাকাচ্ছ কেন? তাড়াতাড়ি 2 হাত তুলে নাড়ল ডিন। আমি কিছু করিনি, তবে একটা দোষ আমাকে দিতে পারো। গাড়িটা বাইরে রেখে আমি ভুল করেছি, আর রাখবো না। এবার থেকে ভিতরে। কতগুলো বাতিল টায়ার দেখিয়ে বলল, আমি না থাকলে চাবি ওখানে রেখে যাব, যখন ইচ্ছে ঢুকতে পারবে। কিন্তু খুশি হতে পারলো না মুসা। দড়াম করে গাড়ির দরজা লাগিয়ে সরে গেল সেখান থেকে। তার কাছে এসে কিশোর বলল, মাথা গরম করো না, ডিন নাও তো করতে পারে। তাহলে কে? আগুন লাগার খবরটা আমাদেরকে কে দিয়েছে? চট করে ফিরে তাকালো রবিন। সেও এসে দাঁড়িয়েছে দুজনের কাছে। আশেপাশে কোথাও দেখা গেল না বুড়োকে। কোন ফাঁকে চলে গেছে? তবে একটু পরেই পাওয়া গেল মিসেস গার্ডনারের ক্যাফেতে। বসে আছে তার প্রিয় টেবিলটায়, জানালার পাশে। এমনভাবে তাকালো 3 গোয়েন্দার দিকে যেন জানতো ওরা আসবেই, ওদের জন্যই অপেক্ষা করছে। দেখেই হাত তুলল সে, এসো এসো। ওরা বসলে বলল, আরে বাবা, কত আগুন! যাক, ভালোই কাটলো। দারুণ উত্তেজনা। আপনার সঙ্গে কথা আছে, গম্ভীর হয়ে বলল কিশোর। নিশ্চয়ই, আগে কিছু খেয়ে নেওয়া যাক, বুঝলে? খালি পেটে কথা জমে না। কিছু বলতে পারি না আমি। বেশি মশলা দেওয়া খাবার হলেই ভালো, বুঝলে? শরীর খুব ভালো থাকে। ও জানো না বোধ হয়, 150 বছর বেঁচে থাকার ওটাই গোপন রহস্য, মশলা। এই যে দেখো না, 100 বছর হয়ে গেছে আমার, দেখে বোঝা যায়। মশলার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই 3 গোয়েন্দার। আর পেটুক বুড়ো যে বয়স অন্তত 40 বছর বাড়িয়ে বলেছে তাতেও কোনো সন্দেহ নেই। প্রচন্ড রাগ হচ্ছে মোসার। উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে সে, এই ভয়ে তার কাঁধে হাত রাখলো রবিন। কিশোরও চোখ টিপে ইশারায় কিছু করতে নিষেধ করলো মোসাকে। ন্যাপকিনের ভাঁজ খুলতে খুলতে বুড়ো রসিকতা করলো, আমার আঙুল কাটলে কি বেরোবে জানো? চিলি সস। গাড়িতে আগুন লাগালো কে বলুন তো? ভূমিকা না করে সরাসরি জিজ্ঞেস করলো কিশোর। আগে খাওয়া। বুড়োর ভুরু নাচানো দেখেই বোঝা গেল কিছু জানে সে। কাউকে কি গাড়িটার কাছে দেখেছেন? দেখেছিও বলবো না, আবার দেখিনি বলবো না। মানে? আগে খাওয়া। আগের মতো একই ভঙ্গিতে বুড়ো বলল, সত্যি বলতে কি জানো, খালি পেটে কথা বলতে পারি না আমি। এই যে মিসেস গার্ডনার, এদিকে এসো তুমি, আমার জন্য 1 বাটি চিলি দাও। দামটা কে দেবে শুনি? তোমাকে আর বাকি খাওয়াতে পারবো না আমি। বুড়ো আঙুল তুলে 3 গোয়েন্দাকে দেখালো উল্ফ, অর্থাৎ এরা দেবে। মাথা ঝাঁকালো কিশোর, ঠিক আছে দেব। 2 বাটি, তাড়াতাড়ি বলে উঠল উল্ফ। টাকা দেব, কিন্তু আগে বলতে হবে কে আমাদের গাড়িতে আগুন লাগিয়েছে। আগুন লাগার খবরটা শুনলাম, মিসেস গার্ডনার বললেন। আপনা আপনি লাগেনি, লাগানো হয়েছে, মুসা বলল। শুনেই বুঝেছি, কণ্ঠস্বর খাজনা নামালেন মিসেস গার্ডনার। কিন্তু ফায়ার চিফকে জিজ্ঞেস করো গিয়ে, সে বলবে কোনোভাবে লেগে গেছে। যে ঘটনার ব্যাখ্যা দিতে পারে না, এই এক কথা বলেই শেষ করে দেয় সে। আমার স্বামী মারা যাওয়ার পর ক্যাফেতেও 3 বার আগুন লেগেছে, 3 বারই ওই একই কথা বলেছে চিফ। তোমাদের গাড়িটা কি বেশি পুড়েছে? গাড়ির কোনো ক্ষতি হয়নি, তবে জরুরি কাগজপত্র পুড়েছে, একটা ম্যাপও নেই। বুড়োর দিকে তাকালো মিসেস গার্ডনার। উলফ, তুমি যদি কিছু দেখে থাকো তাহলে বলে ফেলো। 2 হাতে তালুর দিকে তাকিয়ে বলল উলফ, কাউবয়। লোকটা দেখতে কেমন? কিশোর জিজ্ঞেস করলো। নিচের ঠোঁট কামড়ালো বুড়ো। সারাক্ষণই হাঁটাহাঁটি করি, গ্যারেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি মাটিতে $1 পড়ে আছে। পকেট থেকে নোটটা বের করে দেখালো সে। টাকাটা তোলার সময় শুধু বুট চোখে পড়লো, চলে যাচ্ছে। বুটই দেখেছি শুধু, মুখ দেখিনি। আমি নিচু হয়ে থাকতে থাকতেই গায়েব হয়ে গেল। জুতোর গোড়ালিতে সোনার পাত লাগানো। মিসেস গার্ডনারের দিকে তাকালো কিশোর। চেনেন? জবাব দিলেন না মিসেস গার্ডনার।
চিন্তিত দেখাচ্ছে তাকে। আমার চিলি পাবো তো? উদ্বিগ্ন মনে হলো বুড়োকে। মাথা ঝাঁকিয়ে তাকে আশ্বস্ত করলো কিশোর। আর কিছু ক্র্যাকার, মিসেস গার্ডেনারকে বলল উলফ। ভিতরে ঝিনুকের পুর দিয়া, একটু বেশি করেই দিও। তোমরা কিছু খাবে? ছেলেদেরকে জিজ্ঞেস করলেন মিসেস গার্ডেনার। না, এখন না। চিলির সস আনতে রান্নাঘরে চললেন মিসেস গার্ডেনার। যাওয়ার পথে আরেক টেবিল থেকে কয়েকটা এটো প্লেট তুলে নিলেন। মিনিট দুই পর বড় বড় 2 বাটি চিলি আর একটা ডিশে ক্র্যাকারের স্তূপ নিয়ে হাজির হলো নিকু। খাবারগুলো টেবিলে রাখারও সময় দিল না পেটুক বুড়ো। খাবলা দিয়ে একটা ক্র্যাকার তুলে কামড় বসালো। তারপর বড় চামচ দিয়ে ফুরুত ফুরুত করে চিলি খেতে লাগলো। কত দূরে গেলে? 3 গোয়েন্দাকে জিজ্ঞেস করলো নিকু। না, তেমন সুবিধা করতে পারেনি, কিশোর বলল। আচ্ছা নিকু, একটা কথা বলো তো, লটনের ক্যানারি রিভার থেকে খাল কেটে যদি কেউ পানি আনতে চায় কেমন হয়? স্রেফ পাগলামি। কেন? যদি মেলব্রন চায়? তাহলে তো পাগলামিটা আরো বেশি হবে। তার ওখানে যথেষ্ট পানি আছে। রাঞ্চের ভিতর দিয়েই গেছে রুবি রিভার। এখানে আরো অনেক রানসার রুবির পানি ব্যবহার করে। গদগদ করলো। ভুল মানে? ভুরু কুচকাল রবিন। আমার গরু থাকলে কিছুতেই আমি রুবির পানি খেতে দিতাম না, ঘুরিয়ে জবাব দিল উলফ। কেন? কিশোরের প্রশ্ন। বিষ। আর 1 চামচ সস মুখে পড়ল বুড়ো। দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। নীরবে তার দিকে তাকিয়ে রইল 3 গোয়েন্দা। চোখ বড় বড় করে আনমনে মাথা নাড়ছে নিকু। আরো কয়েক চামচ সস দিলে মুখ তুলল বুড়ো। ব্যানারের ওখানে নিয়ে গিয়ে বিষ ঢালছে, তাতেই ছড়াচ্ছে। ভেবেছে মাটির তলায় পুঁতে দিলেই সব শেষ হয়ে গেল। সাংঘাতিক ভুল করছে। প্রকৃতির কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না, সবখানে চোখ আছে প্রকৃতির। চেয়ারে হেলান দিল কিশোর। ঘন ঘন চিমটি কাটছে নিচের ঠোঁটে। গভীর ভাবনায় ডুবে গেছে। তর্ক শুরু করলো নিকু। ভুল করেছো তুমি উলফ দাদু, এ হতেই পারে না। বিষ ফেলছে যেখানে, সেখান থেকে রুবি রিভার 20 মাইল দূরে। টেবিলে 2 কোণয় রেখে সামনে ঝুঁকলো উলফ। দাড়ি থেকে চিলির বাটিতে গড়িয়ে পড়লো 1 ফোঁটা সস, যেন গোপন কথা বলছে। এমন ভঙ্গি করে বলল, উপর থেকে 20 মাইল দূরে। কিন্তু জানো রুবি কোত্থেকে বেরিয়েছে? মাটির নিচের একটা ঝর্ণা থেকে। ওই ঝর্ণা বইছে ব্যানারের জমির নিচ দিয়ে, বিষের গাদার খুব কাছাকাছি। ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে উলফ। কড়া মশলার গন্ধ বেরোচ্ছে। মাথা তোলালো কিশোর। এটাই আসল ব্যাখ্যা। কাছে নদী থাকতেও কেন দূর থেকে পানি আনতে চাই ব্রণ। কিন্তু উলফ দাদু, নিকুর ঠোঁটের কোণে হাসি, অনেকটা বয়স্কদের মতো। যদি রুবির পানি দূষিতই হবে, ব্যানারের গরু মোষের অসুখ হয় না কেন? ওগুলো মরে যায় না কেন? একটা গরু মরেছে বলেও তো শুনিনি কারো কাছে। অসুখ হয় কিনা কে জানতে যাচ্ছে, ব্যানার তো বলবে না। তাহলে ব্রণ বলতো, তার গরু মোষ মরলে কিছুতেই চুপ করে থাকতো না, ঘোরতর শত্রু হয়ে যেত দুজনে। শত্রু কিনা সেটাই বা জানছ কিভাবে? বলে 1 মুহূর্ত গুম হয়ে রইল বুড়ো। তারপর বলল, দেখো, এক্সব্লেড আমার চেনা। এখানকার বন বাদার, পাহাড়, তৃণভূমি আমার বাড়িঘর। এখানকার প্রকৃতি আমার সাথে কথা বলে, জন্তু জানোয়ারেরা আলাপ করে, এমনকি মেঘেরাও আমার কাছে চিঠি পাঠায়। হঠাৎ উঠে গটমাট করে বেরিয়ে গেল উলফ। এগিয়ে এলেন মিসেস গার্ডেনার। ওরকম করে চলে গেল কেন? বোধহয় মনে ব্যথা দিয়েছি, কিশোর বলল। অন্য কারণও হতে পারে। কোনো প্রশ্নের জবাব দিতে না চাইলে ওরম করে চলে যায় বুড়ো, এড়িয়ে যায়। মাটির নিচের ঝর্ণা নাকি রুবি নদীর উৎস। আপনি কি কিছু জানেন? জানি না, মাথা নাড়ল মিসেস গার্ডেনার। একটাই উপায় আছে জানার, কিশোর বলল। গিয়ে সরেজমিনে দেখা। কখন? রাতে? রবিনের প্রশ্ন। মাথা ঝাঁকালো কিশোর। হুঁশিয়ার থাকবো, যাতে এবার আর কেউ তাড়াতে না পারে আমাদের। এখন খাবে? খিদে লেগেছে? অন্য প্রসঙ্গে চলে গেলেন মিসেস গার্ডেনার। দিন কিছু, তবে রাতে আর খেতে আসবো না, দাওয়াত আছে। খেয়ে আবার দাওয়াত দিল তোমাদের? অবাক মনে হলো মিসেস গার্ডেনারকে। এক্সব্লেডে নতুন বন্ধু জুটিয়েছ? ডিন মার্টের বোন মুসা জানালো, গ্যারেজে দেখা।
সহজেই বন্ধু বানিয়ে ফেললো আমাদের। জবাব দিলেন না মিসেস গার্ডেনার। কি ব্যাপার, আপনি খুশি হতে পারছেন না মনে হচ্ছে, জিজ্ঞেস করলো কিশোর। মেরিনা মার্ক নীল হ্যামারকে বিয়ে করেছে, টেবিল সাফ করতে করতে বললেন মিসেস গার্ডেনার। থমকে গেল তিন গোয়েন্দা, তাকালো পরস্পরের দিকে। যে তাদেরকে ধরে পেটালো সেই লোকের স্ত্রী তাদের প্রতি এত সদয় কেন? এই প্রশ্নের জবাব জানারও একটাই উপায়, কিশোর ভাবল, দাওয়াতে যাওয়া। 6টা বাজতে দেরি আছে। সময় কাটানোর জন্য ক্যাফে পরিষ্কার করতে মিসেস গার্ডেনারকে সাহায্য করলো তিন গোয়েন্দা। লাঞ্চের সময় শেষ, এখন ভিড় কম। 6টা বাজার কিছুক্ষণ আগে বেরিয়ে পড়লো ওরা ক্যাফে থেকে। ঠান্ডা ঝিরঝিরে বাতাস, খানিক আগেও প্রচন্ড গরম ছিল, বোঝাই যায় না। মেন স্ট্রিট ধরে নীরবে এগোলো ওরা। সহজেই ঠিকানা খুঁজে বের করলো। ছোট একটা হলদে রঙের বাড়ি, কাঠের নিচু বেড়া, সরু তক্তাগুলোর ওপরের অংশ চোখা করে দেওয়া হয়েছে। কাঠের গেট খুলে ভিতরে পা রাখলো কিশোর। তাকালো আশেপাশে, অস্বস্তি বোধ করছে। কাউকে চোখে পড়লো না। আমার কেমন জানি লাগছে, মুসাব বলল। আমারও, বলল রবিন। ডাক বাক্সে নাম লেখা দেখে আরো দমে গেল ওরা। হ্যামার কিংবা মার্ট নয়, জেরিমোর। অন্যের বাড়ির ঠিকানা দিল নাকি দিনের বোন? আলোও নেই ঘরে, জানালাগুলোও অন্ধকার। বাড়িতে মানুষ নেই নাকি? বারান্দায় উঠল তিন গোয়েন্দা। মেরিনার নাম ধরে ডাকলো কিশোর, সাড়া নেই। বেল টিপল, ভিতরে ঘন্টা বাজার শব্দ শোনা গেল। অপেক্ষা করলো সে, আবার টিপল, কিন্তু কেউ দরজা খুলল না। ঠেলা দিতেই খুলে গেল ভেজানো পাল্লা। ভিতরে ঢুকলো কিশোর, পিছনে মোসা ও রবিন। কাউকে পাওয়া গেল না। আবার বেরিয়ে এলো ওরা। অন্ধকারের বেশি দেরি নেই। কি করবে এখন? আবার ফিরে যাবে মিসেস গার্ডেনারের ক্যাফেতে? না গিয়ে উপায় নেই, খেতে হবে তো। নির্জন পথ ধরে আবার ফিরে চলল তিনজনে। এই সময় কানে এলো পুলিশের সাইরেন। পাশে এসে ঘ্যাচ করে ব্রেক কষলো গাড়ি। দরজা খুলে গেল। পিস্তল হাতে বেরিয়ে এলেন শেরিফ। ধমক দিয়ে বললেন, যাও গাড়িতে ওঠো। কেন? কিশোরের প্রশ্ন। অ্যারেস্ট করা হলো তোমাদের, চুরির অভিযোগে। চুরি? মুসাব বলল। লোকটা পাগল নাকি? আমাকে পাগল বলে? খেকিয়ে উঠলেন শেরিফ। সহকর্মীদেরকে বললেন, হা করে দাঁড়িয়ে দেখছো কি, হ্যান্ডকাফ লাগাও। স্তম্ভিত হয়ে গেছে তিন গোয়েন্দা। হাত কড়া পরিয়ে দেওয়া হলো ওদের হাতে। অনেক জ্বালান জ্বালিয়েছ, শেরিফ বললেন। কপালের ঘাম মুছলেন রুমাল দিয়ে। চলো, এখন গার্ডে কিছুদিন থাকলেই শিক্ষা হয়ে যাবে। সহকারীদের দিকে ফিরলেন আবার। এই, অমন বোবা হয়ে আছো কেন? কথা বলো, কথা বলো, হাসো, মানুষকে দেখাও। দায়িত্ব পালন করতে পেরে কত খুশি হয়েছি আমরা। দায়িত্ব? কিশোর বলল। একে দায়িত্ব বলছেন আপনি শেরিফ? হে তো রীতিমতো জুলুম। এই চুপ রও, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন শেরিফ। কয়েক মিনিট পর সোজা পুলিশ স্টেশনে ঢোকানো হলো তিন গোয়েন্দাকে। ওদের পকেটের সমস্ত জিনিস বের করে টেবিলে রাখার নির্দেশ দিলেন শেরিফ। নিজের লোক ডেকে আঙুলের ছাপ নিতে বললেন। ছেলেদের দিকে তাকালেন। সেদিন রাতে দেখেই বুঝেছি আমি, তোমরা গোলমাল করবেই। শেরিফ, রাগে কঠিন হয়ে গেছে কিশোরের চেহারা। এসব করার আগে কিছু প্রমাণ জোগাড় করা উচিত ছিল আপনার। কার বাড়িতে চুরি করেছি আমরা? দাঁত বের করে হাসছেন শেরিফ। প্রমাণ নিশ্চয়ই আছে। মিস জেরিমোর যে বাড়ি নেই, কি করে জানলে? তাকে তো চিনিই না আমরা। ও, চেনো না? ঠিক আছে, আমি চিনিয়ে দিচ্ছি। মিস ডরথি জেরিমোর, সানডে স্কুলের টিচার। মিস জেরিমোর যে বাড়িতে নেই এই কথা জেনেই নিশ্চয়ই ঠিকানা দিয়েছে মেরিনা, ভাবল কিশোর। কিন্তু এ কাজ করলো কেন? এখনো চিনতে পারছো না? জিভ দিয়ে উপরের পাটির দাঁত পরিষ্কার করলেন শেরিফ। বেশ, ধরে নিলাম চেনো না, কিন্তু অচেনা লোকের বাড়িতে চুরি করতে ঢুকেছিলে কেন? পাশের বাড়ির লোকে দেখে আমাকে ফোন করেছে। আমাদেরকে দাওয়াত করেছিল ডিনমার্টের বোন মেরিনা, সে ওই ঠিকানা দিয়েছিল। তিন গোয়েন্দার পকেট থেকে বের করা জিনিসপত্রগুলো নেড়েচেড়ে দেখলেন শেরিফ। ছোট একটা থলেতে ভরে রেখে দিলেন ড্রয়ারে। আরেকটা থলে বের করলেন।
সেটার মুখ খুলে ভেতরের জিনিসগুলো ঢেলে দিলেন ডেস্কের উপর। রূপার কতগুলো অ্যান্টিক, ছুরি, চামচ, কাঁটা চামচ ইত্যাদি। এগুলো কি? ভুরুনা চালেন শেরিফ। কেন, চেনেন না? আর নিজেকে সামলাতে পারলো না মুসা। ভদ্রলোকেরা ওগুলো দিয়ে খায়, আপনি কি দেখেননি জীবনে? ধক করে জ্বলে উঠল শেরিফের চোখ। মুখ সামলে কথা বলো ছেলে। শেরিফকে রাগিয়ে দিয়ে নিজের বিপদ বাড়াতে চায় না, তাই তাড়াতাড়ি বলল কিশোর, সত্যি বলছি, আমরা কখনো দেখিনি ওগুলো। হ্যাঁ ঠিক, এটা ঠিক যে দেখোনি। আজ বিকেলের আগে দেখোনি, এই তো? না, এইমাত্র দেখলাম। কোথায় পেলেন? চুরি করে নিয়ে গিয়ে যেখানে লুকিয়েছ সেখানে, তোমাদের গাড়িতে। হ্যাঁ, গাড়ির কাছে তো আমরা যাইনি। অবাক হলো রবিন। মিস জেরিমোরের বাড়ি থেকে বেরোনোর পরপরই তো আমাদেরকে ধরলেন। কে বলল? মিটিমিটি হাসছেন শেরিফ। গাড়িতে গিয়েছিলে, তোমাদেরকে ওই বাড়িতে ঢুকতে দেখা গেছে, গ্যারেজে ঢুকতে দেখা গেছে, চুরির একটু পরেই। কোর্টে সাক্ষী দেবে ওরা। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলো তিন গোয়েন্দা। ফাঁদ পেতে রাখা হয়েছিল ওদের জন্য, বোকার মতো ধরা দিয়েছে। ওদেরকে কাটা ভেবে পথ থেকে সরাতে চাইছে কেউ, আর সেই লোকের সঙ্গে হাত মিলিয়েছেন শেরিফ। টেবিলে পা তুলে দিলেন তিনি। বুটের গোড়ালিতে সোনার পাত লাগানো। কে তাদের গাড়িতে আগুন লাগিয়েছিল সেটাও বুঝতে পারলো তিন গোয়েন্দা। আরো বুঝলো ভালো বিপদেই পড়েছে, ছাড়া পাওয়া কঠিন হবে। একটা ফোন করতে পারবো? কিশোর জিজ্ঞেস করলো। কেন, কাকে? এই শহরে তোমার বন্ধু আছে? বেশ, থাকলে করো। মিসেস গার্ডনারকে করব। নাম্বারটা বলবেন একটু প্লিজ। হাসি চলে গেল শেরিফের মুখ থেকে। আবার কপাল মুছলেন। লাভ হবে না। ইচ্ছে হলে করো, কিন্তু আমি বলছি লাভ হবে না। পরের আধ ঘন্টা হাজতার ছোট্ট পরিসরে পায়চারি করে কাটালো মুসা। কিশোর আর রবিন চুপচাপ বসে রইল মাদুরে। অবশেষে এলেন মিসেস গার্ডনার। তাকে হাজতে ঢুকিয়ে বাইরে থেকে তালা আটকে দিয়ে চলে গেল এক ডেপুটি। কি ব্যাপার? মিসেস গার্ডনার জানতে চাইলেন। আপনার সাহায্য দরকার, কিশোর বলল। এ শহরে আর কারো উপর ভরসা করতে পারছি না। আমি কি করব? এখান থেকে আমাদেরকে বেরোতে সাহায্য করবেন। দীর্ঘ একটা মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে রইলেন মিসেস গার্ডনার। তারপর বললেন, তার মানে তোমাদেরকে পালাতে সাহায্য করতে বলছো? ওসব সিনেমাতে সম্ভব, বাস্তবে নয়। জোরে জোরে কথা বলছেন তিনি। অফিস থেকে শেরিফের কানেও বোঝা যাচ্ছে তার কথা। আইনের সপক্ষে হলে সব করতে রাজি আছি আমি, কিন্তু আমি বেআইনি কিচ্ছু করব না। মিসেস গার্ডনারের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল কিশোর। ধীরে ধীরে বলল, আপনি পুরো ব্যাপারটা জানেন না। চুরির দায়ে ফাঁসানো হয়েছে আমাদের। চুরি করেছো এটা শুনেছি, শেরিফ বলল। সাক্ষীও নাকি আছে? নিশ্চয়ই। ব্যঙ্গ ঝরল মুসার কণ্ঠে। বিকৃত করে ফেলল চেহারা। আমাদের নাকি চুরি করে ঢুকতে দেখেছে। মেরিনা যে বাড়ির ঠিকানা দিয়েছিল সে বাড়িতে। তারপর রাস্তা থেকে অ্যারেস্ট করা হলো। চোরাই মাল নাকি পাওয়া গেছে আমাদের গাড়িতে। আমরা গ্যারেজে গেলাম কখন, ওখানেও নাকি যেতে দেখা গেছে আমাদের। ভেবে চিনতে ফাঁদ পাতা হয়েছে, তিক্ত কণ্ঠে বলল কিশোর। টোপ ফেলল মেরিনা। বোকা মাছের মতো টুক করে গেলে নিলাম আমরা। ছি, অবাক লাগছে। একজন শেরিফ কি করে এই শয়তান লোকের সঙ্গে হাত মেলায়? আমাদের শেরিফ? না, বিশ্বাস হচ্ছে না আমার। কিন্তু কিছু ব্যাপারে যে ওর বদনাম যে নেই তা নয়। এতখানি নিচে নামতে পারবে ও? বিশ্বাস হয় না। পুলিশ অফিসার হিসেবে ওর সুনামও আছে। আপনিও বলছেন? প্যান্টে ডলে ঘামে ভেজা হাতের তালু মুছল কিশোর। আমি আর কি বলবো? সাক্ষী যদি থাকেই, আদালতের জুরিরা সিদ্ধান্ত নেবে। এক্সপ্লয়েটের আদালত? বিচারে কি রায় হবে এক্ষুনি বলে দিতে পারি। শেরিফ যেখানে চোর ডাকাতের সাথে হাত মেলায়, জজ আর জুরিরা কি বাদ থাকবে নাকি? সব এক গ্লাসে পানি খায় এখানে। শুধু বিচারের নামে প্রহসন হবে। রবিন সুর মেলালো কিশোরের সঙ্গে। দয়া করে যদিও বা জেলে না ঢোকায়, শহর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে আমাদের। আইন জারি করে দেবে যাতে আর ঢুকতে না পারি। কি মনে হয় আপনার? হ্যারি ব্যানার আছে এসবের পিছনে? চোখের পাতা সরু হয়ে এলো মিসেস গার্ডনারের। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ডাকলেন, শেরিফ, শেরিফ। এগিয়ে এলো একজন ডেপুটি। কি? তালা খুলুন।
বেরিয়ে গেলেন মিসেস গার্ডনার। আবার তালা লাগিয়ে ডেপুটিও চলে গেল। কিশোরের দিকে তাকালো মোসা। মিসেস গার্ডনারের সাহায্য তো পেলাম না, এখন কি করি বুঝতে পারছি না। আনমনে নিচের ঠোঁট কামড়ে ধরল কিশোর। তিন পাশে ছাতলা পড়া দেয়াল, এক পাশে মোটা লোহার গারদ, বেরোনোর কোনো উপায় নেই। খাঁচায় বন্দি চিতার মতো পায়চারি করছে মোসা। রবিন চুপচাপ বসে আছে দেয়ালে হেলান দিয়ে। চুপ করে বসো, কিশোর বলল। একটা উপায় বের করা দরকার। কান পেতে শেরিফের ঘরের শব্দ শোনার চেষ্টা করছে সে। মিসেস গার্ডনার কি চলে গেছেন? শিখে গাল চেপে কান ফেরালো সেদিকে। বেশিক্ষণ থাকতে পারলো না ওভাবে। বড় একটা পোকা শিখ বেয়ে এসে তার গায়ে উঠল। সুরসুরি লাগতে সরে এসে ঝাড়া দিয়ে ওটাকে ফেললো কিশোর। এই সময় শেরিফের কণ্ঠ শোনা গেল। সহকারীদেরকে বলছে, এই তোমরা বাড়ি চলে যাও, আমি আছি, বেটাদের পাহারা দেব। খুশি হয়ে চলে গেল ডেপুটিরা। তাদের কথাবার্তাই বোঝা গেল। আবার শোনা গেল শেরিফের গলা, তোমার নিশ্চয়ই তাড়া নেই শেলি। পোকার কথা ভুলে গিয়ে আবার শিখে গাল ঠেকালো কিশোর। পাশে এসে দাঁড়ালো মোসা। না, ক্যাফে বন্ধ করে দিয়ে এসেছি, মিসেস গার্ডনার বললেন। নিকু বড় হয়েছে, একা একা থাকতে পারে এখন। খুব চালাক হয়েছে ছেলেটা, বই পড়ে, সব দিকে নজর। ও ভালো পুলিশ অফিসার হতে পারবে বোধ হয়। শেলি, সত্যি বলছি, তোমার মতো সুন্দরী আমি দেখিনি, মোলায়েম কণ্ঠে বললেন শেরিফ। কথার শেষে ছোট্ট একটা হাসিও উপহার দিলেন। থ্যাংক ইউ। তোমার স্বামীকে কত বলেছি, ঈশ্বর তার ভালো করুন। রবার্ট, বউ পেয়েছো তুমি বটে একখানা, তুমি ভাগ্যবান। কিশোরের পাশে এসে দাঁড়ালো রবিন। মুসাও এলো। কিশোরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল, নাটক শুরু হয়েছে। ঠোঁটে আঙুল রেখে বলল কিশোর। শেলি, আমার বয়স কম নয়, শহরের সেরা হ্যান্ডসাম যুবকও নই, শেরিফ বললেন। যদি আমাকে তোমার কোনো কারণে ভালো লেগে থাকে, বয়সটা কোনো ব্যাপারই না জন, বাধা দিয়ে বললেন মিসেস গার্ডনার। ওসব ভেবে দুঃখ পাওয়ার কিছু নেই। তুমি বলছো? মিসেস গার্ডনারের কথাই খুশি হলেন শেরিফ। আমি এখানে খুব দামি লোক, এটা কিন্তু ঠিক। এমন কিছু বন্ধু আছে আমার যাদের ইচ্ছার উপর নির্ভর করে অন্যদের এখানে থাকা না থাকা। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। অযথায় কাশি দিয়ে গলা পরিষ্কার করলেন শেরিফ। মিসেস গার্ডনার, আমাদের বিয়ে হলে। জন, আবার বাধা দিলেন মিসেস গার্ডনার। আমি এখনো খাইনি। ক্যাফেতে আপেল পায়ে আছে, কফিও আছে, গিয়ে নিয়ে আসি, দুজন একসঙ্গে খাবো। সে কথা আবার জিজ্ঞেস করতে হয়? হে হে করে হাসলেন শেরিফ। সামনের দরজা খোলা, তারপর বন্ধ হওয়ার আওয়াজ শোনা গেল। মোসা বলল, কি কাণ্ড! একজন মাত্র মানুষের উপর যাও বা ভরসা করলাম। হুঁ। চুপ করে রইল কিশোর। ভাবছে কি করা যায়। মিসেস গার্ডনার সাহায্য না করলে আর কেউ কিছু করবে না এখানে। কিছুক্ষণ পর ফিরে এলেন মিসেস গার্ডনার। আবার কান পাতল তিন গোয়েন্দা। বাহ, দারুণ হয়েছে তো, প্রশংসা করলেন শেরিফ। আপেলের তাজা গন্ধটাও রয়ে গেছে। তোমার রান্নার সত্যি কোনো তুলনা হয় না। কফি তো এখনো কালোই খাও না? জিজ্ঞেস করলেন মিসেস গার্ডনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও মনে রেখেছো? হে হে, বেশি তেতো। আরে না না না, তোমার বানানোর বদনাম করছি না। আসলে ভালো জিনিস না খেতে খেতে জিভ নষ্ট হয়ে গেছে আমার, ভালো স্বাদ বুঝতে পারি না। দাও, বেশি করে চিনি দাও, তাহলে ঠিক হয়ে যাবে। রান্নার বদনাম আমি একদম সইতে পারি না, জানো তো। আরে বললাম তো, তোমার কফি বানানোর বদনাম করছি না। কি জানি হয়েছে আমার জিভে, স্বাদ অন্যরকম লাগছে। জন, ছেলেগুলোকে কি করবে? হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেলেন মিসেস গার্ডনার। জানি না, মুখে খাবার নিয়ে কথা বলছেন যেন শেরিফ, জড়ানো মনে হচ্ছে। সেটা আমার ব্যাপার নয়। তাহলে কে জানে, চুরিরা? হ্যাঁ, তা বলতে পারো। দ্বিধা করছেন শেরিফ, অনেকটা সেরকমই। আর একটা কফি দেই। কথা চলছে দুজনের। খানিক পর পরই আরো পাই কিংবা কফি নিতে বলছেন মিসেস গার্ডনার। যতই খাচ্ছে বেটার কথা কেমন জড়িয়ে আসছে মনে হচ্ছে না? মুসা বলল। হ্যাঁ, জিভ ভারী হয়ে গেলে যেমন হয়। রবিনের কথা শেষ হলো না, তার আগেই অফিসে দুম করে শব্দ হলো।
মেঝেতে গড়িয়ে পড়েছে ভারী কিছু। আওয়াজের রেশ মেলানোর আগে পায়ের শব্দ শোনা গেল। দৌড়ে এলেন মিসেস গার্ডনার, হাতে এক গোছা চাবি। দ্রুত হাতে তালা খুলে দিয়ে বললেন, জলদি বেরো। প্রশ্ন পরে করা যাবে, আগে পালানো দরকার। মিসেস গার্ডনারের পিছু পিছু ছুটতে লাগলো 3 গোয়েন্দা। অফিস পেরোনোর সময় দেখল মেঝেতে পড়ে আছেন শেরিফ। বাইরে মিসেস গার্ডনারের গাড়ি, 21 বছরের পুরনো বিশাল এক সেডান। মাথা নিচু করে রাখো। ইঞ্জিন স্টার্ট দিতে দিতে বললেন মিসেস গার্ডনার। জিজ্ঞেস করলেন, কোথায় যাব? ডিনমার্টের গ্যারেজে চলুন, কিশোর বলল। গাড়ি থেকে কয়েকটা জিনিস নিতে হবে, তারপর হ্যারি ব্যানারের রাঞ্চে যাব। ট্যাঙ্কারগুলো কোথায় যায় আজকেই দেখব। গ্যারেজের সামনে কয়েক মিনিট থামলেন মিসেস গার্ডনার, আবার ছেলেদের তুলে নিয়ে ছুটলেন শহরের বাইরে। কি খাইয়েছিলেন ওকে? জিজ্ঞেস করলো কিশোর। ঘুমের বড়ি? হ্যাঁ, অনেকগুলো। ডানে বায়ে ঘুরছে মিসেস গার্ডনারের চঞ্চল চোখ। বারবার তাকাচ্ছেন তিনি রিয়ার ভিউ মিররের দিকে। প্রায়ই ক্যাফেতে গিয়ে বিরক্ত করে আমাকে, দাঁতে দাঁত চেপে সহ্য করি। শয়তানটা ব্যানারের গোলাম। আর সহ্য করতে হবে না, আজ রাতের মধ্যেই কিছু একটা করে ফেলব। যেখান থেকে ব্যানারের সীমানা শেষ হয়ে ন্যাশনাল পার্ক শুরু হয়েছে সেখানে এনে গাড়ি রাখলেন মিসেস গার্ডনার। নামলো 3 গোয়েন্দা। রাঞ্চের সীমানায় ঢুকে গেছে একটা ব্যক্তিগত সড়ক। এক পাশে বেড়া দিয়ে আলাদা করা হয়েছে দুটো জায়গাকে। কতটা কি করতে পারবে জানি না, মিসেস গার্ডনার বললেন। তবে উইশ ইউ গুড লাক। আপনারা কি করবেন, আপনি আর নিকু? গাড়ির জানালায় হাত রাখলো কিশোর। শেরিফ জেগে উঠেই তো যাবে ক্যাফেতে। জোরে নিঃশ্বাস ফেলেন মিসেস গার্ডনার। আর যাই করি পালিয়ে যাব না। হয়তো অ্যারেস্ট করবে আমাকে, করুক, তবে বিনা লড়াইয়ে হাল ছাড়ব না, এটা জেনে রাখতে পারো। আত্মবিশ্বাসী হাসি হাসলেন তিনি। থ্যাঙ্কস বলে সরে দাঁড়ালো কিশোর। আজ অনেক উপকার করলেন আমাদের আপনি। চলে যাচ্ছেন মিসেস গার্ডনার। গাড়ির হেডলাইট যতক্ষণ দেখা গেল দাঁড়িয়ে রইল 3 গোয়েন্দা। এবার কি? জিজ্ঞেস করলো রবিন। রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, জবাব দিল কিশোর। সে তো বুঝলাম, কিন্তু কি করব? মশার প্রশ্ন। বিষাক্ত বজ্রের গাদাটা খুঁজে বের করব, ওটার জন্যই মার খেয়েছি। ঠিক সময়ে ভুল জায়গায় চলে গিয়েছিলাম আমরা। আরে সে কথা তো জানি। অধৈর্য ভঙ্গিতে হাত নাড়ল মশা। খুঁজতে হলে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছি কেন আমরা? চলো না। আমার বিশ্বাস জায়গা মতো এসেছি আমরা। ডিনমার্টের মেসেজ মনে আছে? বেড়ার কাছে খুঁজবে বলে উঠল রবিন। হ্যাঁ, এই যে বেড়া। হাত তুলে দেখালো কিশোর। টর্চ জেলে বেড়ার ধার দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। দেখতে দেখতে চলল। লোহার খুঁটিতে তারের জাল লাগিয়ে বেড়া দেয়া হয়েছে। বাতাস নেই। রাতের বনকে জাগিয়ে রেখেছে নিশাচর জীবেরা। বেড়া, বন, পথের উপর তীক্ষ্ণ চোখ রেখে এগোলো ওরা। কুত্তাগুলো যদি আসে? মশা জিজ্ঞেস করলো। এত দূরে নাও আসতে পারে। মশাকে নয়, যেন নিজেকেই আশ্বস্ত করলো কিশোর। কাঁচা রাস্তায় ট্যাঙ্কারের বিশাল চাকার দাগ চোখে পড়ল। গাড়ি! হঠাৎ বলে উঠল মশা। থেমে গেল কিশোর। হাত ধরে টেনে ওকে আর রবিনকে ঝোপের ধারে নিয়ে এলো মশা। ভিতরে ঢুকলো 3 জনে। ঠিকই বলেছে মশা। গাড়িটা আসছে ব্যানারের বাড়ির দিক থেকে, সার্চ লাইট লাগানো। একবার এদিক একবার ওদিক সরছে উজ্জ্বল আলোক রশ্মি। ঝোপের সামনে দিয়ে মেইন রোডের দিকে চলে গেল গাড়িটা। আরো কয়েক মিনিট অপেক্ষা করে বেরিয়ে এলো 3 জনে। আবার এগোলো বেড়ার ধার দিয়ে, টায়ারের চিহ্ন ধরে ধরে। কিশোরের টর্চ বনের দিকে, মশারটা পথের দিকে। রবিন একবার পিছনে আলো ফেলছে, একবার সামনে। সব দিক দেখে চলছে ওরা। হঠাৎ দাঁড়িয়ে গেল কিশোর, বলল, দেখো। মশা আর রবিনও দেখলো। পোড়া কাঠ পড়ে আছে। চিনতে পারলো জায়গাটা। সে রাতে এখানেই ক্যাম্প করেছিল। ওদের জিনিসপত্রগুলো নেই, নিশ্চয় তুলে নিয়ে যাওয়া হয়েছে। যারা ওদের মেরেছিল তারাই নিয়েছে। আশ্চর্য, সেদিন রাতে এই বাড়িটা দেখলাম না কেন? কিশোর বলল। কি জানি, হয়তো দেখতে চাইনি বলেই চোখে পড়েনি, রবিন বলল। অথচ ব্যানারের জায়গার এত কাছে এসে ক্যাম্প করেছিলাম। বেড়ার নিচের ফাঁক দিয়ে ক্রল করে প্রথমে ভিতরে ঢুকলো মশা।
তারপর কিশোর আর রবিনও ঢুকলো। বেড়ার ধার দিয়ে সামনে এগোলো আরো কিছু দূর। উত্তেজিত কণ্ঠে বলে উঠল কিশোর, দেখো দেখো, টায়ারের দাগ, ডানে মোড় নিয়ে চলে গেছে পথ। চাকার দাগ দেখতে দেখতে নিজেকেই যেন প্রশ্ন করলো সে, এলো কোন দিক থেকে? দেখা গেল দাগগুলো এসেছে ব্যানারের সীমানার ভিতর থেকে। বেড়া পেরোলো কিভাবে? বেড়ার উপর আলো ফেললো মোসা। নিশ্চয়ই খোলাটোলা আছে কোথাও। পাওয়া গেল অবশেষে। এমনভাবে মিশিয়ে রাখা হয়েছে, ভালো করে না দেখলে চোখেই পড়ে না। বেড়া কেটে দরজা তৈরি হয়েছে, আলগা। দুদিক থেকে ধরে বিশেষ কায়দায় টানতেই খুলে চলে এলো বেড়ার একটা টুকরো। এখান দিয়েই পার্কে ঢোকে ট্যাঙ্কারগুলো, কিশোর বলল, ব্যানারের সীমানার ভেতর দিয়ে। গতি বেড়ে গেছে হৃৎপিণ্ডের, জোরে জোরে লাফাচ্ছে। দাগ ধরে ধরে পার্কের গভীরে ঢুকে গেল ওরা। প্রচন্ড উত্তেজনা, প্রায় ছুটে চলেছে। সামনে অদ্ভুত রূপ নিয়েছে বন। গাছগুলো যেন কেমন, বনের অন্য অংশের সঙ্গে মিল নেই। পাতা মরা, ছোট ছোট সব ডাল ঝরে গিয়ে শুধু কাণ্ডগুলো দাঁড়িয়ে রয়েছে। বেশিরভাগ ঝোপই মরা, শুকনো, বাকিগুলো হলদেটে, মরে যাবে খুব শীঘ্রই। অন্যান্য জায়গার মতো শুকনো শক্ত নয় মাটি, নরম, ভেজা ভেজা। টর্চের আলোয় একটা মৃতদেহ চোখে পড়ল, তারপর আরেকটা। মরে পচে গেছে দুটো র্যাকুন। খানিক দূরে মরা দুটো কাঠবিড়ালি দেখা গেল, আর কিছু পাখি। পচা উদ্ভিদ আর জানোয়ারের তীব্র দুর্গন্ধ বাতাসে। সেই সঙ্গে মিশেছে আরেকটা বিশ্রী গন্ধ। কোনটা যে বেশি প্রকট বোঝা কঠিন। আর এগোনোর দরকার নেই, কিশোর বলল। কিন্তু দাগ তো আরো এগিয়েছে, বলল রবিন। এগোক, আমরা আর যাচ্ছি না। ভয়ঙ্কর এলাকা, মারাত্মক। বলতে গেলে বিষের গাদার উপরই এসে দাঁড়িয়েছি আমরা। তার মানে? কঠিন হয়ে উঠল মুসার কণ্ঠ। নিজের জায়গায় বজ্র না ফেলে পার্কে এনে ফেলে ব্যানার। জবাব না দিয়ে ঘুরল কিশোর। ফিরে চলল সে যেদিক থেকে এসেছিল সেদিকে। হঠাৎ দূরে গাছের ফাঁকে দেখা গেল একটা হেডলাইট। শক্তিশালী ডিজেল ইঞ্জিনের গর্জন কানে এলো। ট্যাঙ্কার।